বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরা প্লেন নিয়ে আলোচনা করছি। আজকে আমরাও বেশ কিছু প্লেনের অঙ্ক করব। তো প্রথম অঙ্ক আমি বোর্ডে লিখছি। প্রবলেম নম্বর 1 বলছে ইফ এ প্লেন meets the coordinate axis at A, B, C such that the centroid of the triangle ABC is in the point 1, R, R square. Then find the equation of the plane. ঠিক আছে, তো আমাদের কি বলেছে, একটা প্লেন যেটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। এখানে এ বিন্দুতে মিট করেছে, এটাতে বি বিন্দুতে মিট করেছে, এটাকে সি বিন্দুতে মিট করেছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের এবিসিটা হচ্ছে প্লেন। ঠিক আছে, এবিসি প্লেন হয়েছে এবং এবিসির একটা ট্রায়াঙ্গেলও বটে। তাহলে এই পয়েন্টটা কত নেব আমরা, a, 0, 0, যেখানে ও এটা হচ্ছে এ ইউনিট, ও বিটা বি ইউনিট হলে এই বিন্দুটা হয়ে যাবে ও, বি, 0, আর সি পয়েন্টটা হয়ে যাবে 0, 0, সি, যেখানে ও সি হচ্ছে সি ইউনিট। দেয়ার লেট দ্য ইকুয়েশন of the plane B x by a plus y by b plus z by c is equal to 1. এটা আমরা জানি ইন্টারসেক্ট ফর্ম। Now the centroid of the triangle ABC is কত হয়ে যাবে, আমরা জানি এখান থেকে a by 3, b by 3, c by 3। নাও আমাদের এখান থেকে a by 3, b by 3, c by 3 এটা বলা হয়েছে 1, R, R স্কয়ার, এটা দেওয়া হয়েছে। তাহলে দেয়ারফর এখান থেকে a by 3 হচ্ছে 1, তাহলে a হচ্ছে 3, b হচ্ছে 3R, c হচ্ছে 3R স্কয়ার। তাহলে ফ্রম ইকুয়েশন 1 উই হ্যাভ, দেখো প্রথমে আমরা e এর জায়গায় লিখে দিচ্ছি 3, b এর জায়গায় লিখে দিচ্ছি 3R, z এর জায়গায় লিখে দিচ্ছি 3R স্কয়ার ইজ ইকুয়াল টু 1, আর 3R স্কয়ার যদি আমরা লসাগু করি তাহলে কত হয়ে যাবে, R স্কয়ার x R y z ইজ ইকুয়াল টু 1, আর R স্কয়ার x R y z ইজ ইকুয়াল টু 3R স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্লেনের ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের প্লেনের ইকুয়েশন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সোজা এবং ছোট অঙ্ক। নেক্সট পরবর্তী অঙ্ক আমরা আসছি, সেটা হচ্ছে লেখো, বলছে ফ্রম এ পয়েন্ট a, b, c, p পয়েন্টটা ধরে রয়েছে, এটা p পয়েন্ট, পারপেন্ডিকুলার PL, PM and PN are drawn on to the planes, কি planes, XY, YZ, ZX. Find the equation of the plane. Find the equation of the plane
passes through L, M, N। তো বুঝিয়ে দিই বিষয়টা কি। আমরা এখান থেকে ছবি আঁকি, ছবি না আঁকলে তো বিষয়টা ভালো করে বোঝা যায় না। প্রশ্নটা লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে এই যে প্লেনটা আমাদের, এইটা আমাদের এক্স ওয়াই প্লেন, এটা আমাদের এক্স জেড প্লেন এদিকে একটা, আর এটা হচ্ছে ওয়াই জেড প্লেন। ঠিক আছে, আমাদের কোথাও একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এই হচ্ছে আমাদের পি পয়েন্ট ধরা যাক এখানে। ঠিক আছে, এখানে পি পয়েন্টটাকে আমরা তো দেখাতে পারবো না, এই পয়েন্টটা হচ্ছে এ কমা বি কমা সি, এইটা আমাদের এখানে রয়েছে, এই পয়েন্টটা মাথায় রয়েছে। এবার পি পয়েন্ট থেকে প্রথমে এক্স অ্যাক্সিসের উপরে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, এক্স অ্যাক্সিসের উপরে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের এল পয়েন্ট। তাহলে এল পয়েন্টটা আমরা কি করে পাবো? ভালো করে একটু, তোমাদের সবসময় 3D যেহেতু করানো হচ্ছে, আমি বলেছিলাম যে ঘরের কোণা ধরে অঙ্কটা কিন্তু করতে হবে। এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস কোণা ধরে করতে হবে। একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে এক্স ওয়াই প্লেনের উপরে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে কি হবে? ওই যে পয়েন্টটা সেটা এক্স অ্যাক্সিসের দিকে আসবে, তারপরে ওয়াই অ্যাক্সিস। এই পয়েন্টটাকে যদি আমরা আনতে চাই, এল পয়েন্টটাকে পেতে চাই, তাহলে আমাদের কিভাবে আসবে? আমরা এইখান থেকে আসবো এ দূরত্ব, তারপর এখান থেকে যাব আমরা বি দূরত্ব। কতটা এখানে আসবো? এ ইউনিট আসবো এই অবধি, আর তারপরে আমরা এখান থেকে বি ইউনিট যাব। কিন্তু যেহেতু এই নিচের প্লেনেই আছে, তাহলে উপরের দিকে উঠবো না, তাহলে এল বিন্দুটা হয়ে যাবে এ কমা বি কমা 0। এবার আমরা পি পয়েন্ট থেকে যদি এই প্লেনের উপরে যদি পারপেন্ডিকুলার ড্রপ করি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্স জেড প্লেনের উপর হচ্ছে এম বিন্দু। তাহলে এই পয়েন্টটায় পেতে গেলে কি করে যেতে হবে ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমে এই দিকে আসতে হবে এ ইউনিট, ওয়াই অ্যাক্সিসে যাওয়ার কোনো দরকার নেই, জেড অ্যাক্সিসের দিকে উঠতে হবে। তাহলে এ এলাম, ওয়াই এর দিকে যাব না, জেড এর দিকে সি ইউনিট ওপরে উঠব, এখানে আসব, এখান থেকে এই ইউনিট, তারপরে সি। তোমরা যদি ঘরের কোণাটা দেখো, তাহলে যদি আমাদের এই দিকের প্লেনটায় আসতে হয়, এই প্লেনটা যদি পারপেন্ডিকুলার নিতে হয়, তাহলে পারপেন্ডিকুলারটা প্লেন ওই পয়েন্টটা কি করে পেতে হবে? প্রথমে এক্স অ্যাক্সিসের দিকে আসতে হবে এ ইউনিট, ওয়াই অ্যাক্সিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই প্লেনে রয়েছে, এই প্লেনটাতে রয়েছে, আমাদের ওয়াই অ্যাক্সিসের দিকে কোনো প্রয়োজন নেই, তাই ওয়াই কোঅর্ডিনেটটা 0 হয়ে যাবে। আর উপর দিকে এই পয়েন্টটা পেতে গেলে আমাদের এখানে সি ইউনিট উঠতে হবে। তাহলে একই রকম যদি পি থেকে যদি আমাদের এই প্লেনটার উপরে পারপেন্ডিকুলার টানা হয়, তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হয়ে যাবে, প্রথমে কি হয়ে যাবে, এই ইউনিট যেতে হবে, তারপরে আমাদের এ ইউনিট এদিকে যাব না, বিতে যাব, সিতে যাব। কোন প্লেনে যাচ্ছি আমরা? এই প্লেনটার দিকে যাচ্ছি। এই যে পয়েন্টটা রয়েছে আমাদের, এটা মাথা, এটার থেকে যদি এর ওপরে টানা হয়, তাহলে এই পয়েন্টটা আমরা এর ওপরে গিয়ে পাবো। তাহলে এই পয়েন্টটায় পেতে গেলে আমাদের প্রথমে কোথায় যেতে হবে? আমাদের প্রথমে ওয়াই বরাবর যেতে হবে বি, তারপর এখানে উঠতে হবে হচ্ছে সি। ঠিক আছে, এই পয়েন্টটা। তাহলে আমাদের কি কি পয়েন্ট আমরা লিখে নিই। এল পয়েন্টটা হচ্ছে আমাদের এ কমা বি কমা 0, এম পয়েন্টটা হয়ে যাবে জি কমা 0 কমা বি কমা সি, এন পয়েন্টটা হয়ে যাবে এ কমা 0 কমা সি। ঠিক আছে, এইবার আমাদের যে ইকুয়েশন অফ দ্য প্লেন, ইকুয়েশন অফ দ্য প্লেন passes through L, M, N। আমাদের মনে আছে তিনটে বিন্দু দিয়ে প্লেনের কি করে ইকুয়েশন হয়েছিল? x মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1। তারপরে কি হয়েছিল? x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, x3 মাইনাস x1, y3 মাইনাস y1, z3 মাইনাস z1, 0 হয়েছিল। তাহলে এখানে হচ্ছে সিম্পল তাই হবে, নতুন কিছু এখানে বলা হয়নি। তাহলে কি হয়ে যাবে? x মাইনাস a, y মাইনাস b, z মাইনাস c। ঠিক আছে, x মাইনাস a, y মাইনাস b, z মাইনাস c।
এবার কি হয়েছে, মাইনাস এ মাইনাস বি জিরো, মাইনাস এ মাইনাস বি জিরো। এবারে বাকি পয়েন্টগুলো লিখবো জিরো বি সি, এবার এটা লিখবো এ জিরো সি। ওকে, জিরো বি সি, আর এখানে লিখলাম এ জিরো সি, আর এখানেতে মাইনাস এ মাইনাস বি জিরো ইকুয়াল টু জিরো হয়ে গেল। এবার এখান থেকে কি কি পাচ্ছি, এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি জেড, মাইনাস এ জিরো জিরো মাইনাস বি সি। ঠিক আছে, এখানে সি হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, এই পয়েন্ট একটু দেখে নিই, এ জিরো সি, এটা তো আমরা সি দেখতে পাচ্ছি, তাহলে ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার এটাকে আমাদের কিন্তু ভাঙতে হবে, এটাকে যদি ভাঙা হয় তাহলে এটা আমরা সরাসরি রেজাল্টটা কিন্তু পাবো, এমনি কোনো জটিলতার বিষয় নয়। এটাকে আমরা ভেঙে নিই আগে, এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি জেড। আচ্ছা, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এ জিরো সি, আর এখান থেকে পেয়ে যাচ্ছে জিরো মাইনাস বি সি। তাহলে এটাকে যদি ভাঙা হয় তাহলে দেখি আমরা ইকুয়েশনটা কত হচ্ছে, এক্স মাইনাস এ এখান থেকে হয়ে যাচ্ছে হচ্ছে জিরো, এটা হচ্ছে বিসি প্লাস বিসি, মাইনাস ওয়াই মাইনাস বি এখান থেকে হয়ে যাচ্ছে মাইনাস এসি, আর এখান থেকে জেড যদি নেওয়া হয় তাহলে এখান থেকে হয়ে যাবে এ বি ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তো এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের এক্স বিসি, আচ্ছা এটা হচ্ছে প্লাস দিয়ে ওয়াই এসি জেড এবি, আর এখান দিয়ে চলে আসছে এবিসি মাইনাস প্লাস এবিসি টু এবিসি। তাহলে যদি সাজিয়ে এবিসি যদি ভাগ করা হয় তাহলে হয়ে যাবে এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি ইজ ইকুয়াল টু টু। ঠিক আছে, এইটাই হয়েছে আমাদের এই প্লেনের ইকুয়েশন। জটিল কিছু নয়, বোঝানোর জন্য একটু সময় লাগলো, বিষয়টা সোজাই। আর ইকুয়েশনটা তো আমরা প্লেনের ইকুয়েশন এরকম আগেই জানতাম, আমরা এটা করতে পারবো, কোনো অসুবিধা নেই কিছু। যেমন আরেকটা অঙ্ক আমরা চলে আসছি, সেটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা কি বলছে দেখি, এখানে একটা ভালো করে দেখা যাক পয়েন্ট। 3 নম্বর অঙ্ক, ये वेरिएबल प्लेन, ये वेरिएबल प्लेन which is at a constant distance (3p unit) from origin, from the origin। ঠিক আছে, ঠিক আছে, show that the locus of the centroid, আচ্ছা এবার বলছে and intersect the coordinate axis at a, b, c। এবার বলছে show that the locus of the centroid, show that the locus of the centroid of triangle ABC is 1 by x square plus 1 by y square plus 1 by z square is equal to 1 by t square। তো ভালো করে একটু বুঝি বিষয়টা কি, বিষয়টা এমন কোনো ঝামেলা কিছু নয়। তো এই হচ্ছে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবার আমাদের কি বলছে, এবার বলছে এটা হচ্ছে জিরো, এটা প্লেন আছে, সেটা এক্স অ্যাক্সিস কে এ বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অ্যাক্সিস কে বি বিন্দুতে, আর এটাকে সি বিন্দুতে। তাই এটা হচ্ছে আমাদের প্লেন, আর অরিজিন থেকে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে আমাদের 3p। অরিজিন থেকে প্লেনের পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে আমাদের 3p। তো নাও ভালো করে একটু বুঝি। তো এখানে আমাদের লেফট
the equation of the plane B Lx plus My plus Nz is equal to 3p. এরকম তো হবে where L, M, N are the direction cosine to the of the normal to the plane. আমরা কিন্তু ভালো করে একটু শিখেছিলাম, ভালো করে মনে রাখো যে আমাদের এল এটা হচ্ছে আমাদের কি ফর্ম ছিল, নর্মাল ফর্ম Lx প্লাস My প্লাস Nz ইজ ইকুয়াল টু p ছিল বা d ছিল, যাই হোক না কেন। এখানে আমাদের L, M, N ছিল ডিরেকশন কোসাইন অফ দ্য to the of the direction cosine of the normal to the plane, আর p টা ছিল আমাদের অরিজিন থেকে ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স। তবে এটার ফর্মটা এরকম হয়েছিল, এখানে যেহেতু অরিজিন থেকে ডিসটেন্স হচ্ছে 3p, তাহলে এটা হচ্ছে আমাদের 3p লেখা হলো। আচ্ছা, এটাকে যদি আমরা এবার ইন্টারসেপ্ট ফর্মে লিখি তাহলে কিরকম দেখতে হবে। x বাই কত হয়ে যাবে 3p বাই l, y বাই কত হয়ে যাবে 3p বাই m, আর z বাই কত হয়ে যাবে 3p বাই n ইজ ইকুয়াল টু 1। এটা কি ফর্ম? এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। দ্য প্লেন ইন্টারসেক্ট x y z অ্যাক্সিস অ্যাট a, কত হয়ে যাবে পয়েন্টটা 3p বাই l, 0, 0। জানি আমরা এখান থেকে b কত হয়ে যাবে 0, 3p বাই m, 0, আর z অ্যাক্সিস কত করবে 0, 0, 3p বাই n। এটা জানি তো আমরা x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইজ ইকুয়াল টু 1। এই প্লেনটা x কে কোথায় ছেদ করে? x অ্যাক্সিস কে করে হচ্ছে a, 0, 0, যেটা তলায় থাকে। y অ্যাক্সিস করে 0, b, 0 তে, z অ্যাক্সিস করে 0, 0, c। এটা খুব ইম্পর্টেন্ট। এইবার সেন্ট্রয়েড, তাহলে সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল ABC কত হবে? এটা প্লাস এটা প্লাস এটা বাই 3, তার মানে কত 3p বাই l প্লাস 0 প্লাস 0 বাই 3, তাহলে কত হয়ে যাবে 3p বাই l। শুধু p বাই l হবে, 3 কেটে যাবে, p বাই l, এটা হয়ে যাবে p বাই m, এটা হয়ে যাবে p বাই n। এটা হয়ে যাচ্ছে আমাদের সেন্ট্রয়েড। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে যদি আমরা মনে করা যায় কোনো একটা কিছু ধরতে পারি, মনে করো a, b, c করতে পারি, তাহলে আমাদের এই যে সেন্ট্রয়েড এটারই আমাদের কি চেয়েছে, এটারই লোকাস চেয়েছে। ঠিক আছে, এটাকে আমরা ধরতে পারি a, b, c। নাও আমরা এখান থেকে আসি, এভাবে আসতে পারি, অনেকটা উত্তর দিয়ে দেখে দেখে করবো। নাও 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার কত হয়ে যাচ্ছে? এ যদি এটা হয় তাহলে কত হয়ে যাবে l/p এর হোল স্কোয়ার প্লাস m/p এর হোল স্কোয়ার n/p এর হোল স্কোয়ার। p স্কোয়ার যদি আমাদের লসাগু হয় l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার হয়ে যাবে, ইট ইজ 1/p স্কোয়ার হয়ে যাবে। ঠিক কি না? কারণ যেহেতু l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হবে, কারণ এলিমেন্টটা কি, যে নর্মাল, তার ডিরেকশন কোসাইন আছে আমাদের, ডিরেকশন কোসাইন, তাহলে l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 1। তাহলে আমরা অর কি পেলাম 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার পেয়ে গেলাম 1/p স্কোয়ার। তাহলে এবিসিটা কি হয়েছিল? সেন্ট্রয়েড। দেয়ারফর লোকাস অফ দ্য সেন্ট্রয়েড। তাহলে এবিসি জায়গায় আমরা কি করে দেব, এক্স ওয়াই জেড লিখবো, তাহলে 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/। বন্ধুরা, এই প্রশ্নটা আমরা বোর্ডে লিখেছি 4 নম্বর, খেয়াল করো। A variable plane which is at a constant distance 3p from the origin O.
বলছে একটা প্লেন, সেটা কিনা অরিজিন থেকে কনস্ট্যান্ট ডিস্টেন্স 3p এটা মেনটেন করে চলে এবং কোঅর্ডিনেট অ্যাক্সিসকে এল, এম এবং এন বিন্দুতে কাট করে। আমরা দেখে নিচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ঠিক আছে, এখানে এক্স অ্যাক্সিসকে কাট করে এল বিন্দুতে, ওয়াই অ্যাক্সিসকে কাট করে এন বিন্দুতে, জেড অ্যাক্সিসকে এন বিন্দুতে। কি বলেছে? এ ভ্যারিয়েবল প্লেন which at a constant distance 3p, সেটা অরিজিন থেকে 3p ইউনিট ডিস্টেন্স মেনটেন করে চলে এবং সেটা এক্স অ্যাক্সিসকে এল বিন্দুতে, ওয়াই অ্যাক্সিসকে এন বিন্দুতে, জেড অ্যাক্সিসকে এন বিন্দুতে ছেদ করে চলে। So that the locus of the point of intersection of the planes through element drawn parallel to the coordinate axis। খুব ভালো করে বুঝতে হবে, আগে ঘরের কোণাগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা যদি ভালো করে তোমরা রিয়েলাইজ না করতে পারো তাহলে কিন্তু অঙ্কটা অসুবিধা হয় এই অঙ্কগুলো করতে, যেহেতু 3D ফিগার। তো সেক্ষেত্রে আমাদের এল বিন্দু দিয়ে একটা প্লেন যাবে যেটা কিনা এই প্লেনের প্যারালাল। ভালো করে বুঝতে পারছো, এটা ওয়াই জেড প্লেনের প্যারালাল, কিন্তু সেটা এল বিন্দু দিয়ে যাবে। আবার এম বিন্দু দিয়ে কোনটা হবে? একটা প্লেন যাবে যেটা কিনা আমাদের এক্স জেড এই প্লেনের প্যারালাল একটা প্লেন নিতে হবে এম বিন্দু দিয়ে, আর জেড বিন্দু দিয়ে প্লেন নিতে হবে সেটা কিনা এই এক্স ওয়াই জেড প্লেন, সেটা প্যারালাল হবে। সেই যে তিনটে প্লেন যেখানে ছেদ করবে, সেই যে পয়েন্টটা হবে তার লোকাস হয়ে যাবে এইটা। ঠিক আছে, লোকাস অফ দ্য point of intersection of the planes through element drawn parallel to the coordinate axis। এবার আমরা জানি যে আমাদের একটা প্লেনের ইকুয়েশন হয় এরকম, lx plus my plus nz is equal to p, যেখানে এলিমেন্টটা হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, আর পিটা হচ্ছে অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে হিয়ার লেট the equation of the plane be x lx plus my plus nz is equal to 3p, এখানে ডিসটেন্সটা যেহেতু 3p আছে, where l, m, n are the direction cosines of the normal to the plane and the distance, perpendicular distance of the plane from the origin is 3p unit। এটা আমরা জানি। তো এটাকে আমাদের বলেছে এক্স অ্যাক্সিস কে এল বিন্দুতে, ওয়াই অ্যাক্সিস কে এম বিন্দুতে, জেড অ্যাক্সিস কে এন বিন্দুতে ছেদ করবে। তাহলে এটাকে প্রথমে আমরা করে নিচ্ছি ইন্টারসেপ্ট ফর্মে। তাহলে 3p বাই এল, y বাই হচ্ছে 3p বাই m, আর z বাই হচ্ছে 3p বাই m is equal to 1। তাহলে এল বিন্দুটা কত হয়ে যাবে? 3p বাই l, 0, 0। m বিন্দুটা হয়ে যাবে 0, 3p বাই m, 0। n বিন্দুটা হয়ে যাবে 0, 0, 3p বাই m। আসলে বুঝতে পেরেছো? এই বিন্দুটা হচ্ছে 3p বাই l, 0, 0, 0, 3p বাই m, 0, 0, 0, হচ্ছে 3p বাই m। এবার এই অবধি তো আমরা বুঝলাম। এবার হচ্ছে আমাদের প্লেনার ইকুয়েশন। তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন passing through L and parallel to the plane, কোন প্লেন এই এল বিন্দু দিয়ে যাবে? তাহলে হয়ে যাবে হচ্ছে ওয়াই জেড প্লেন। ইজ কত হয়ে যাবে? দেখো এই প্লেনের কিন্তু প্যারালাল, ঠিক আছে, আর এই পয়েন্ট দিয়ে যাবে। তাহলে এটা অবশ্যই আমরা কি জানি? এক্স ইজ ইকুয়াল টু 3p বাই এল হবে। একই রকম ভাবে ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু পয়েন্ট এম অ্যান্ড প্যারালাল টু এম দিয়ে গেলে কোন প্যারালাল হবে? কোন প্লেনের? এক্স জেড প্লেন। এটা কত হয়ে যাবে? y ইজ ইকুয়াল টু 3p বাই m হয়ে যাবে।
আর ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু n বিন্দু দিয়ে যাবে and parallel to xy প্লেন। কি হয়ে যাবে এটা? এটা হয়ে যাবে z is equal to আমাদের 3p/n। একটু রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে যে আমরা মনে করো x অ্যাক্সিস y অ্যাক্সিস এর কথা এটাই ভাবি, ঠিক আছে? আমাদের যদি এখানে একটা পয়েন্ট থাকে, মনে করো a, 0 x অ্যাক্সিস এর উপরে, যদি 2 ডাইমেনশনালি নেওয়া হয়, x অ্যাক্সিস এর উপরে হচ্ছে a, 0, তাহলে এই বিন্দু দিয়ে যাচ্ছে এবং y অ্যাক্সিসের প্যারালাল, y অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল যে লাইন এবং a বিন্দু দিয়ে যাবে, সেটা সবসময় কিরকম হয়? x ইকুয়াল টু a হয়। আর যদি y অ্যাক্সিসের উপরে 0, b নেওয়া হয়, তাহলে তার দিয়ে যে x অ্যাক্সিসের প্যারালাল প্লেন হয়, তাহলে সেটা কত হয়? y ইকুয়াল টু b হয়। এটাও ঠিক এরকম সেম, একদম সেম। তাহলে এই যে তিনটে প্লেন আমরা যে আগের বার রেখেছিলাম, এরকম আরেকবার একটু বোঝার চেষ্টা করি। এই প্লেনটা, এই লাইনটা কত ছিল? এটা a, 0 ছিল, আর এটা কমা ছিল হচ্ছে 0, b। এটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস। ওকে, তাহলে এই যে লাইনটা আমাদের হয়েছিল সেটা কি লাইন ছিল? এটা হয়ে যাচ্ছে x ইজ ইকুয়াল টু a, আর এই যে লাইনটা হয়েছিল সেটা y ইজ ইকুয়াল টু b। তাহলে এরা যে ছেদ করেছিল, এই ছেদ বিন্দুটা কত হয়েছিল? a, b হবে, a, b। তাহলে এই যে তিনটে প্লেন একই রকম সেম প্লেন, এই তিনটে প্লেন কোন বিন্দুতে ছেদ করবে? ঠিক আছে, এই তিনটে প্লেন কোন বিন্দুতে ছেদ করবে? here the planes intersect at the point, কোন পয়েন্টে ছেদ করবে? 3p/l, 3p/m, 3p/m পয়েন্ট। সেখানে a, b হয়েছিল ওরকম। তাহলে এটা কি আমরা ধরে নিতে পারি a, b, c। তাহলে এই যে a, b, c, এই যে পয়েন্টটা পেলাম, সেটারই লোকাস বের করতে হবে। নাও 1/a² প্লাস 1/b² প্লাস 1/c² কত হয়ে যাবে? এখান থেকে যদি নেওয়া হয়, ইজ ইকুয়াল টু হয়ে যাবে উল্টো দিক থেকে l²/3p², m²/3p এর হোল স্কোয়ার, m²/3p এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 3p এর হোল স্কোয়ার কত হয়ে যাবে? l² প্লাস m² প্লাস n²। এটা মানে 1, যেহেতু আমাদের ডিরেকশন কোসাইন দেওয়া ছিল, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 1/a² প্লাস 1/b² প্লাস 1/c² ইজ ইকুয়াল টু 1/3p এর হোল স্কোয়ার। দেয়ারফর এটা কি? এই পয়েন্টের লোকাস। দেয়ারফর লোকাস of the point of intersection হয়ে যাচ্ছে 1/x² প্লাস 1/y² প্লাস 1/z² ইজ ইকুয়াল টু 1/3p এর স্কোয়ার। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। আশা করি সবাই তোমরা এটা বুঝতে পেরেছ। এরকম আরেকটা অঙ্ক আমরা একটু করি। দেখো প্রবলেম নম্বর 5 কি বলছে এখানে। এটা কিন্তু খুব একটা কঠিন প্রবলেম না, ওরকম ধরনের। বলছে a variable plane passes through the point এখানে দেওয়া রয়েছে পয়েন্টটা f, g, h and meets the coordinate axis। ঠিক আছে, at l, m, n। if the planes through l, m, n and parallel to the axis meet at P, then show that the locus of P is f/x, g/y, এটা হচ্ছে h/z is equal to 1। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক।
আগের মতোই যে একটি ভ্যারিয়েবল প্লেন passes through the point FGH এই তিনটে পয়েন্ট দিয়ে একটা ভ্যারিয়েবল প্লেন পাস করে, ঠিক আছে। আর সেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে কিন্তু মিট করে। দেখো এটা হচ্ছে অরিজিন ও, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা জেড অ্যাক্সিস। তাহলে কোথায় মিট করছে? এক্স অ্যাক্সিস এল বিন্দুতে, এটা কি এম বিন্দুতে, এটা কি এন বিন্দুতে মিট করছে। তাহলে আমরা এই তিনটে পয়েন্ট যদি এখানে আমরা জুড়ে দিই তাহলে আমরা এই প্লেনটা পেয়ে যাব, আমাদের এই প্লেনটা আছে। এবার দেখো অরিজিন থেকে ডিস্টেন্স সম্বন্ধে আমাদের কিছু বলেনি, তাহলে লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন বি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, হুইচ ইন্টারসেক্ট এক্স ওয়াই জেড অ্যাক্সিস অ্যাট এল পয়েন্টটা কত হবে? এ কমা 0 কমা 0, এটা সিম্পল, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এম বিন্দুটা কত হবে? 0 কমা বি কমা 0, 0 কমা বি কমা 0, এটা কত হবে? 0 কমা 0 কমা সি, আর এম বিন্দুটা হয়ে যাবে 0 কমা 0 কমা সি। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার হচ্ছে এই যে প্লেনটা সেটা পাসেস থ্রু, নাও the plane 1 passes through f, g, h, তাহলে এটার উপরে থাকবে, তাহলে f বাই a প্লাস g বাই b প্লাস h বাই c ইজ ইকুয়াল টু 1 হবে। যেহেতু এই প্লেনটার উপরে f g h এই পয়েন্টটা থাকছে তাহলে ওকে স্যাটিসফাই করবে, এ নিয়ে তো সন্দেহর কোনো অবকাশ নেই, ঠিকই আছে। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম, এটা 2 নম্বর দিয়ে রাখলাম। এর পরের কথা হচ্ছে সেই আগের অঙ্কটার মতো, ইফ দ্য প্লেন passes through LMN and parallel to the axis meet at P, এল বিন্দু দিয়ে প্লেন আঁকতে হবে যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ঠিক আছে। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন passes through L and parallel to YZ plane, এটা কত হয়ে যাবে? x is equal to a হয়ে যাবে, আগের মতোই L পয়েন্ট দিয়ে পাস করছে এবং এই প্লেনটার প্যারালাল, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে x is equal to the equation of the plane passes through, এবার করব m and parallel to m দিয়ে গেলে কোন প্লেনে প্যারালাল হয়ে যাবে? এটা হচ্ছে x z এর হয়ে যাবে কত? y is equal to b, আর ইকুয়েশন অফ দ্য প্লেন passes through n and parallel to L দিয়ে যদি যায় তাহলে নিচের প্লেনটার প্যারালাল x y প্লেন, এটা z is equal to c হবে। নাও the planes meet at P, তো P পয়েন্টটা কত হবে? a, b, c, যে তিনটে প্লেন পেলাম আমরা, L বিন্দু দিয়ে একটা প্লেন, y বিন্দু দিয়ে একটা প্লেন আর z বিন্দু দিয়ে একটা প্লেন, এরা কোথায় গিয়ে মিট করছে? ABC, এই ABC এর লোকাসটা জানতে চাইছে, ABC লোকাস জানতে চাইছে। তাহলে নাও ফ্রম 2 we have f by a, g by b, h by c is equal to 1, এটা দেওয়াই ছিল। তাহলে ABC যদি লোকাস আমাকে বের করতে হয় তাহলে এখানে তো ABC আছে, therefore the locus of a, b, c বা p পয়েন্ট a, b, c is কত হবে? a এর জায়গায় x বসাবো, তাহলে f by x, g by y, h by z is equal to 1, এটাই প্রমাণ করতে দিয়েছিল, খুব কঠিন কিছু নয়। এখানে ABC ওখানে যেমন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, ABC লোকাস চাই, তাহলে ABC তো এখানে আছেই, তাহলে e আর b আর c টাকে তুলে দিতে হয়, আমরা জানি লোকাস করতে গেলে যে ABC পয়েন্টটা তো ভ্যারিয়েবল পয়েন্ট, এ পরিবর্তন হতে পারে, বি পরিবর্তন হতে পারে, সি পরিবর্তন হতে পারে, তাহলে যেহেতু এইগুলো পরিবর্তনশীল বিন্দু তাহলে এই বিন্দুটাকে আমরা x দিয়ে ডিনোট করে দেব, বি বিন্দুটা বি মানে এটাকে আমরা y দিয়ে ডিনোট করব আর c কে z দিয়ে ডিনোট করব, করে এখানে বসিয়ে দিলাম। যেহেতু ABCটা ভ্যারিয়েবল চেঞ্জ হতে পারে, প্লেনটা চেঞ্জ হতে পারে, কিন্তু প্লেনটা যে কোনোই চেঞ্জ হোক না কেন এর উপরে FGH বিন্দুটা আমাদের থাকবে, FGH বিন্দুটা কিন্তু ফিক্সড, এরকম একটা বিন্দু রয়েছে FGH, আর প্লেনটা এর উপর দিয়ে মুভ করতে পারে, এরকম কোনো অসুবিধা নেই, আমরা এরকম দেখতেই পারি যে এরকম একটা প্লেন আমরা
নিয়ে নিলাম, যার উপরে একটা ফিক্সড পয়েন্ট এখানে রয়েছে। এই ফিক্সড পয়েন্টটা দিয়ে প্লেনটা যাবে, কিন্তু প্লেনটা এরকম মুভ করতে পারছে। দেখুন পয়েন্টটা কিন্তু নড়াচ্ছি না, পয়েন্টটা কিন্তু স্থির, কিন্তু প্লেনটা কিন্তু মুভ করবে। প্লেনটা যখনই মুভ করবে তখনই কি হবে, যে সেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসকে যে পয়েন্টগুলোকে ছেদ করবে সেই পয়েন্টগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে পরিবর্তন হয়ে গেলে এরকম একটা প্লেনের ইকুয়েশন বেরোবে, কিন্তু এফ জিএইচ পরিবর্তন হবে না, এফ জিএইচ এর ওপরেই থাকবে। তাহলে যেহেতু এবিসিটা পরিবর্তন হয়েছে, তাহলে আমরা এখানে এবিসির জায়গায় এক্স ওয়াই জেড কিন্তু আমরা বসিয়ে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আমরা একটা প্লেনের নর্মাল ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। নর্মাল ফর্মে ভেক্টর ইকুয়েশন নিয়ে আগে আলোচনা করেছিলাম। আমরা আরেকবার ওই জিনিসটা একটুখানি বুঝে নিই, তারপর তার সম্পর্কিত দুটো অঙ্ক আমরা একটু করব। আচ্ছা, আমাদের বিষয়টা কি ছিল একটু দেখে নিই ভালো করে। একটা প্লেন ছিল প্রথমত, এইটা প্লেন। ওকে, এটা হচ্ছে আমাদের অরিজিন ও। ঠিক আছে, এই অরিজিন থেকে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। ঠিক আছে, এটাকে আমরা এন নেব। এই যে লাইনটা, সেটা আমাদের এই অরিজিন থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের ডি ইউনিট। অরিজিন, এটা অরিজিন থেকে আমাদের এই নর্মাল, এই প্লেনের উপরে যে পারপেন্ডিকুলার অর্থাৎ নর্মাল, সেটা অরিজিন থেকে, মানে আমাদের অনেক নর্মাল হয় তো প্লেনের উপরে, কিন্তু অরিজিন থেকে যে নর্মালটা, মানে দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন অন দ্য প্লেন, এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ডি ইউনিট। আর আমাদের এই যে প্লেনটা রয়েছে সেটা হচ্ছে এই যে লাইনটা, এটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর, এটার উপরে নর্মাল। ঠিক আছে, এই যে নর্মালটা সেটা হচ্ছে আমাদের একটা ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে এন ভেক্টর হিসেবে দেখানো হয়েছে। তাহলে আমাদের আরেকবার বলে নিচ্ছি, মূলবিন্দু অরিজিন, এটা থেকে ডি একক দূরে অবস্থিত একটি সমতল, ডি ইউনিট দূরে অবস্থিত একটি সমতল, যেটা হচ্ছে এন ভেক্টরের উপর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ এই যে এন ভেক্টরটা সেটা হচ্ছে নর্মাল ভেক্টর, সেটা একটা ইউনিট ভেক্টর, এটা হচ্ছে আমাদের একটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, এন ভেক্টর, ঠিক আছে, এটার উপরে লম্বভাবে অবস্থিত। তাহলে আমাদের এই প্লেনের সমীকরণটা কি হয়েছিল, আমরা আগে পুরো দেখিয়েছিলাম প্রমাণ করে, আর ভেক্টর এন ভেক্টর ইজ ইকুয়াল টু ডি। আর ভেক্টর ডট ইউনিট ভেক্টর, এটাকে এন লেখা হচ্ছে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি। তাহলে এই প্রমাণটা কি করে করেছিলাম ভালো করে দেখো। এটা হচ্ছে যেহেতু ইউনিট ভেক্টর, এই লম্বটা মানে এই যে নর্মালটা, সেটা ইউনিট ভেক্টর হচ্ছে এন ভেক্টর, এটার উপরে পারপেন্ডিকুলার, তাহলে ও এন, এই পুরো জিনিসটা যদি ভেক্টরটা নেওয়া হয়, তাহলে সেটা কত হবে, ডি ইন্টু এন ভেক্টর হয়ে যাবে। ও এন যে ভেক্টরটা, সেটা আমাদের কিরকম হয়ে যাবে, ডি ইন্টু এন ভেক্টর। কারণ এই নর্মালটা হচ্ছে নর্মাল, এই যে নর্মালের এই বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে এন ভেক্টর, তাহলে এটার হচ্ছে লেন্থ হচ্ছে ডি। তাহলে যদি প্রত্যেকটা ইউনিট ভেক্টর এন ভেক্টর করে হয়, তাহলে হচ্ছে ডিস্টেন্সটা যেহেতু ডি, তাহলে ডি ইন্টু এন ভেক্টর। এবার আমাদের এর উপরে যে কোনো পয়েন্ট আছে পি, যেটার পজিশন ভেক্টর হচ্ছে আমাদের আর ভেক্টর, এটার পজিশন ভেক্টর হচ্ছে আর ভেক্টর, মানে ওপি যদি আমাদের নেওয়া হয়, ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এই যে এইটা জিনিসটা কত, পি এন ভেক্টরটা কত হচ্ছে ও এন মাইনাস ওপি ভেক্টর। আমরা আরেকবার একটু রিভিশন করছি, ও এন ভেক্টরটা কত হচ্ছে ডি ইন্টু এন ভেক্টর, আর ওপি ভেক্টরটা আমাদের কত হয়ে যাচ্ছে আর ভেক্টর। তাহলে এই ভেক্টরটার এর উপরে হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে ও এন ভেক্টর ডট পি এন ভেক্টর, এইটা হচ্ছে আমাদের জিরো ডট প্রোডাক্ট। তাহলে ও এনটা আমরা কত পেয়েছিলাম, ও এন ভেক্টরটা হচ্ছে ডি ইন্টু এন ভেক্টর, আর ডি এন ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে ডি স্কোয়ার এন ভেক্টর, এটা স্কোয়ার হয়ে যাবে, আর এখান থেকে ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, ডি ইন্টু এন ভেক্টর ডট আর ভেক্টর।
দ্যাট ইজ এটার কত হয়ে যাবে ইউনিট ভেক্টর, তাহলে 1 হয়ে যাবে, তাহলে ডি ইন্টু এন ভেক্টর ডট আর ভেক্টর, ডি কেটে গেল, তাহলে এন ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকুয়াল টু ডি, তাহলে এখান থেকে আর ভেক্টর ডট এন ভেক্টর ইজ ইকুয়াল, যেহেতু কমিউটেটিভ হয় সেটা। আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের ভেক্টর ইকুয়েশন। এইবার এই যে এন, এটার পজিশন ভেক্টর কত কত পেয়েছি আমরা, এইটা পেয়েছি। তাহলে এনটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, এনটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, তাহলে তার পজিশন ভেক্টর কি হয়ে যাবে, ডি ইন্টু এন ভেক্টরটা। ওকে, তাহলে ইউনিট ভেক্টর যেটা দেওয়া থাকবে তার সঙ্গে যদি আমরা এই অরিজিন থেকে ডিটা ডিস্টেন্সটা যদি গুণ করে দিই, তাহলে আমরা এক্ষেত্রে পেয়ে যাব হচ্ছে আমাদের ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এর পজিশন ভেক্টর। তাহলে আমাদের এখান থেকে ছোট ছোট দুটো অঙ্ক করলে আমাদের শেষ করতে পারবো। দেখা যাক, আমাদের এখানে বলেছে ফাইন্ড আ ভেক্টর ইকুয়েশন অফ এ প্লেন হুইচ হ্যাজ এ ডিস্টেন্স অফ, এই ডিটা হচ্ছে আমাদের 6/√29, অর্থাৎ ডি ইউনিটটা আমাদের হয়ে যাচ্ছে 6/√29 ইউনিট, অর্থাৎ অরিজিন থেকে আমাদের যে প্লেনটা রয়েছে সেই প্লেনের ডিস্টেন্স। আর বলেছে কি, আর নর্মালটা কত, নর্মালটা আমাদের এখানে দেওয়া রয়েছে 2i - 3j প্লাস 4k, এটা হচ্ছে নর্মাল। কিন্তু আমাদের নর্মাল তো হলে চলবে না, আমাদের যদি ওই আর ভেক্টর এন ভেক্টর ইজ ইকুয়াল টু ডি করতে হয়, তাহলে আমরা ডিটা তো প্রথমে আমরা পেয়েছিলাম 6/√29, তাহলে আমাদের এনটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা কিরকম হবে, ইউনিট ভেক্টর, এই ভেক্টরটা তো আমাদের দেওয়া আছে, তাহলে এটা তো ইউনিট ভেক্টর নয়, তাহলে আমাদের ইউনিট ভেক্টর করতে গেলে কি করতে হবে, 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করতে হবে, তাহলে 2i ভেক্টর 3j ভেক্টর 4k ভেক্টর, তাহলে 16 আর 9 আর 4 √29 হয়ে যাবে, √29 হয়ে যাবে। তাহলে ভেক্টর ইকুয়েশনটা কত হলো, ভেক্টর ইকুয়েশন হয়ে গেল আর ভেক্টর ইন ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু ডি, তাহলে আর ভেক্টর, এটা ইন ভেক্টরটা কত হয়েছে 2i 3j 4k ডিভাইডেড বাই √29, আর ডি হচ্ছে কত 6/√29, কেটে গেল, তাহলে অর হয়ে যাচ্ছে আর ভেক্টর 2i 3j 4k, এটা হয়ে যাচ্ছে 6। এইবার যদি বলে যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, তাহলে কত হবে, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, পজিশন ভেক্টর অফ ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কত হবে, এটা কি নিয়ম ছিল, ডি ইন্টু ইউনিট ভেক্টর। ওকে, তাহলে ডি এখানে কত 6/√29, আর ইউনিট ভেক্টরটা আমরা পেয়েছিলাম 2i 3j প্লাস 4k ডিভাইডেড বাই √29, অর্থাৎ কত হয়ে যাবে 6 ইন্টু 2i minus 3j plus 4k, ওকে, ডিভাইডেড বাই 29। অর্থাৎ আমরা যদি এটাকে ঠিক করে লিখি, তাহলে আমরা এখান থেকে কি কি পেতে পারি, ঠিক করে লেখা যাক। এটা যদি আমরা পেয়েছি তাহলে কি 12/29i ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 18 মাইনাস 18/29j প্লাস 24/29 হচ্ছে কি, এইটা হয়ে গেল আমাদের পজিশন ভেক্টর। তাহলে পয়েন্টটা কত হয়ে যাবে, তাহলে পয়েন্টটা যদি আমাদের নেওয়া হয় কার্টেশিয়ানে, তাহলে কত হয়ে যাবে 12/29 মাইনাস 18/29 24/29 এরকম ছিল। আর ওটার আমাদের যে ভেক্টর ইকুয়েশনটা কত পেয়েছিলাম, ভেক্টর ইকুয়েশন আমরা পেয়েছিলাম আর ভেক্টর, ওটা আমাদের দেওয়া ছিল যে 2i minus 3j plus 4k, এটা ইকুয়াল টু আমরা বোধহয় 6 পেয়েছিলাম, এটা আমাদের ভেক্টর ইকুয়েশন দেওয়া ছিল। তাহলে কার্টেশিয়ান ইকুয়েশন কত হবে, এখান থেকে কত হয়, এখানে লিখবো xi প্লাস
yj আমরা জানি প্লাস 4k ইন্টু ডট প্রোডাক্ট কত 2i 3j 4k is equal to 6 और কত হয়ে যায় 2x 3y 16 z আছে এখানটা এটা হচ্ছে z সরি ভুল লিখেছি এটা হচ্ছে 4z is equal to 6 এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান ইকুয়েশন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা করলাম আরেকটা অঙ্ক আমরা এখান থেকে করব তাহলে আমাদের ক্লাস শেষ হবে আজকের তো অঙ্কটা কি আছে কিছুই না find the equation of a মানে find the vector equation of a plane তো বলছে find the vector equation of a plane which is at a distance 3 unit এখানে হচ্ছে 3 ইউনিট এটা হচ্ছে 3 ঠিক আছে আর কি বলেছে and has 2, 2, -1 as the direction ratio এই যে লাইনটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ডিরেকশন রেশিও হয়ে গেছে আমাদের 2, 2, -1 ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের জানতে চাইছে এই ভেক্টর ইকুয়েশন কত হবে কার্টেসিয়ান ইকুয়েশন কত হবে আর এখান থেকে ফুট অফ দা পারপেন্ডিকুলার কত জানতে চাইছে তাহলে এই যে ওএম যে ভেক্টরটা সেটা কিরকম দেখতে হয়ে যাবে আমাদের 2i 2j -k কারণ এখানে ডিরেকশন রেশিও আমাদের বলা হয়েছে নর্মাল তাই তো ডিরেকশন রেশিও of the normal to the plane is কত হয়ে যাবে 2, 2, -1 ঠিক আছে তাহলে এখান থেকে এটা হয়ে গেল কিন্তু এটা দিলে তো আমাদের চলবে না আমাদের ইউনিট ভেক্টরটা জানতে হবে তাহলে সেটা কত হবে 2i plus 2j minus k divided by root over of 2 square plus 2 square plus minus 1 square তাহলে হয়ে যাচ্ছে 2i plus 2j minus k 4 4 8 9 তাহলে 3 হয়ে যাচ্ছে তাহলে 2/3i 2/3j 1/3k এটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর আর ডি সম্বন্ধে তো আমাদের আগে বলাই ছিল 3 ইউনিট তাহলে ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন কত হয়ে যাবে আমাদের r ভেক্টর ডট 2/3i 2/3j 1/3k ইজ ইকুয়াল টু কত ডি ছিল আমাদের 3 অর্থাৎ ইকুয়েশনটা কিরকম ছিল r ভেক্টর ডট n ভেক্টর ইজ ইকুয়াল টু ডি এই তো নিয়ম তাহলে এটা একটা ভেক্টর ইকুয়েশন আর যদি কার্টেসিয়ানে করা হয় তাহলে x y দিয়ে করতে হবে 2/3x plus 2/3y minus z/3 is equal to 3 और কত হয়ে যাবে 2x plus 2y minus z is equal to 9 এটা হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন এটা ভেক্টর ইকুয়েশন আর ফুট অফ দ্য পারপেন্ডিকুলার চাই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার সেটা কিরকম হয়ে যাবে পজিশন ভেক্টর দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কি নিয়ম ছিল আমরা বলেছিলাম হচ্ছে d into n ভেক্টর ডিটা আমাদের হচ্ছে 3 আর এখানে n ভেক্টরটা পাওয়া হয়েছিল 2 এর 3i 2 এর 3j 1 এর 3k ওকে তাহলে হয়ে যাচ্ছে 2i plus 2j minus k এটা হচ্ছে পজিশন ভেক্টর অফ দা ফুট অফ দা পারপেন্ডিকুলার ঠিক আছে আর তাহলে পয়েন্টটা কত হয়ে যাবে 2, 2, -1 2, 2, -1 এটাই হয়ে যাচ্ছে আমাদের ফুট অফ দা পারপেন্ডিকুলার ঠিক আছে এরকম আমাদের দেওয়া ছিল এই যে প্লেনের তাহলে এটা আমাদের খুব ইন্টারেস্টিং অঙ্ক আমরা শিখে নিলাম ভালো করে বুঝে নিলাম প্রথমে থিওরি পার্টটাও বুঝিয়ে দিয়েছি তারপরে অঙ্কটাও বুঝিয়ে দিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছো প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে আমরা অঙ্কগুলো আরো সহজ হবে আমাদের ক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে আরো অন্যান্য অঙ্ক নিয়ে হাজির হব এই অবধি আপাতত প্র্যাকটিস করো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো